কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার খুব স্পষ্ট অবস্থান ছিল যে এই বিষয়টি একটি আন্তর্জাতিক বিষয় এবং সেই বিষয়ে কেন্দ্রীয় সরকার যে কথা বলার তা বলবে, কিন্তু বিপদে পড়া মানুষ, আর্ত মানুষ, তারা যদি এই বাংলার দরজা নক করেন তাহলে তাদেরকে আশ্রয় দেবে এই বাংলা, এবং সেই কথাই বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করেই আজকে রাজনীতির সুর চরমে তুলেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে একজন শরণার্থীকে এদেশে আশ্রয় দেওয়া হবে কিনা সেই এখতিয়ার কোথা থেকে পেলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাদের বক্তব্য, যেখানে সিএ এনআরসি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বিপরীত অবস্থান নিচ্ছেন, বিরোধী অবস্থান নিচ্ছেন, সেখানে তিনি একথা বলছেন কি প্রকারে। স্বাভাবিকভাবে এটি একটি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে আগামীকাল বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার আগে যে ইকোনমিক সার্ভে বা অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট এসেছে, সেই রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কিন্তু বারংবারই কেন্দ্রীয় সরকারের এই যে গত আর্থিক বছর এবং তার আগের যে আর্থিক বছর, কোভিড পরবর্তী সময়ে যে পরিস্থিতি ছিল তার থেকে কতটা উন্নতি করেছে এই সময়ে গোটা দেশ অর্থনৈতিক দিক থেকে, তার একটা মনোরম চিত্র সামনে রাখা হয়েছে অর্থনৈতিক সমীক্ষায়। এবং আগামী দিনে 8% কাছে আর্থিক বৃদ্ধি পৌঁছবে বলেও একটা আমরা চিত্র দেখতে পেয়েছি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আদতে কর্মসংস্থানের কোন চিত্র আমরা দেখতে পাচ্ছি, বাংলায় কেন গোটা দেশেই বাজারে গেলে আমজনতা কি অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন, শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে কি পরিস্থিতি, এই প্রত্যেকটি কিন্তু অর্থনৈতিক সমীক্ষা আদতে যে স্বপ্নের চিত্র তুলে ধরছে তার ঠিক বিপরীত কথা বলছে। ফলে সেই বিষয় নিয়েও চর্চা করব আমাদের আজকের বাংলা বলছেন মঞ্চে। কিন্তু আগে আলোচনা হবে মুখ্যমন্ত্রী বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে যে কথা বলেছেন। আমরা একটি প্রতিবেদনের মাধ্যমে দেখে নেব মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং বিরোধীদের বক্তব্য। সরকারি চাকরিতে সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ। প্রতিবাদ বিক্ষোভের আগুন, হকের দাবিতে পথে পড়ুয়ারা। চলছে লাগাতার কারফিউ, সেনা টহলদারি, আর তার মাঝেই দফায় দফায় সংঘর্ষ, প্রাণহানি। স্তব্ধ বাংলাদেশ। সোমবার কারফিউয়ের তৃতীয় দিন। বহু ভারতীয় ঢাকা ও বাংলাদেশের একাধিক শহরে আটকে। ভারত সরকার তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। এই পরিস্থিতিতে রবিবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতার বার্তা, মমতার শরণার্থী বার্তা। বাংলাদেশের অসহায় কেউ এই বাংলার দরজায় সাহায্য চাইলে ফেরাবে না ভারত। বাংলাদেশের আর্ত অসহায় মানুষের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। কেউ যদি রিফিউজি হয়ে যায়, তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে শোরগোল, রাজ্যের এখতিয়ার নিয়ে প্রশ্ন কেন্দ্রের। মমতার এই বক্তব্যকে নিয়েই শোরগোল বিজেপির। আদেও কি শরণার্থীদের রাজ্যে আশ্রয় দেওয়ার এখতিয়ার মুখ্যমন্ত্রীর আছে, প্রশ্ন বিরোধীদের। संविधान की बात करते हैं, संविधान में आपको यह अधिकार है क्या? ये अधिकार भारत सरकार का है, केंद्र सरकार का है। बांग्लादेश का इंटरनल मैटर है, सेटल हो जाए, हम सभी इसका आग्रह करेंगे, हमें उस पर नहीं पड़ना है। लेकिन एक मुख्यमंत्री सीधा घोषणा करे, इसका मतलब क्या है? क्या भारत की एकता को तोड़ना चाहती हैं आप? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যারা বিপদে পড়েছেন বাংলা দরকার হলে আশ্রয় দিতে প্রস্তুত। তার মানে এই নয় যে বাংলা সরাসরি কাউকে ডাকবে, কারণ সীমান্তটা বিএসএফ দেখে, সীমান্তটা কেন্দ্রীয় সরকার দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে বলেছেন যে বিষয়টা আন্তর্জাতিক বিষয়, আমি বলবো না, কেন্দ্রীয় সরকার বলবে।
মমতার বক্তব্যকে হাতিয়ার করে সিএএ এনআরসি নিয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা। ममता जी, आप वही हैं जिन्होंने सीएए के बारे में कहा था कि हम किसी भी हिंदू, सिख, पारसी या क्रिश्चियन शरणार्थी को जो हिंसा से पीड़ित होकर बंगाल में आएंगे उनको घुसने नहीं देंगी। ममता जी ने सीएए का हमेशा विरोध किया है, जबकि सीएए का कोई संबंध भारत के नागरिकों से बिल्कुल नहीं था। ওনারা সিএএ এনআরসি করছেন ধর্মের ভিত্তিতে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে কেউ বিপদে পড়লে আশ্রয়, তার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে এখন যে ইস্যুতে যে পরিস্থিতিটা চলছে সেখানে ধর্মের বিভাজনের বিষয় নেই, আর বিজেপি কিন্তু এই ধর্মের বিভাজনের ভেদাভেদের নীতিতে বিশ্বাস করে। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় অসংখ্য শরণার্থীকে আশ্রয় দেয় ভারত। কলকাতা টিভি। আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন জয় মল্লিক, রাজ্য বিজেপির মুখপাত্র জয় মল্লিক রয়েছেন আমাদের সঙ্গে, কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার, কেতন জয়সওয়াল, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কেতন, গৌরব মজুমদার, সিপিএম এর মুখপাত্র গৌরব মজুমদার। আমি একদম প্রথমে আসবো জয় মল্লিকের কাছে। আজকে যে বক্তব্য আমরা শুনলাম আপনাদের দলের পক্ষ থেকে, রবিশঙ্কর প্রসাদ যে বক্তব্য রেখেছেন তার পাল্টা যুক্তিও দিয়েছেন কুণাল ঘোষ, সেই বক্তব্য আমরা শুনিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি একবারও ইখতিয়ারের কথা বলেছেন? এই প্রশ্ন কেন তুলছে আজকে বিজেপি? না, সহৃদয় হওয়া একদমই ভুল কথা নয়, উনি সহৃদয় হতেই পারেন, কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা বুঝতে হবে সেটা একটা আন্তর্জাতিক বিষয়, আমাদের দেশের বিষয় না, একটি অন্য দেশের তাদের আভ্যন্তরীণ বিষয়, একটি সংরক্ষণ সমস্যা নেই বলেছেন যে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। হ্যাঁ একদম, কিন্তু উনি যখন বলছেন কারো যদি বিপদ হয় চলে আসুন আমি জায়গা দেবো, যে জিনিসের ইখতিয়ার ওনার নেই সে নিয়ে উনি মন্তব্যটা করেন কেন বুঝি না। আজকে আমার বক্তব্য হচ্ছে আমি যদি এখানে কাউকে রাখতে না পারি, আমার রাইট নেই, সেইটা নিয়ে আমি কেন আলোচনা করব, কেন বলবো? তার মানে এই যে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার যে অভ্যেস, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় উনি ওটা থেকে বেরোতে পারছেন না। উনি বলতে পারতেন আজকে ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার তাদের ভাবা উচিত তারা কি করবে সেই নিয়ে উনি কিছু মন্তব্য করলে তাহলে বোঝা যেত। আজকে বিষয়টা যদি দেখারই হয় সেটা কেন্দ্র সরকার দেখবে, কিন্তু দিনের পর দিন উনি ওনার রাজনৈতিক মঞ্চ হোক, ওনার দলীয় কর্মসূচি হোক, বিভিন্ন কনভেনশনটাকে আপনারা অস্বীকার করছেন, 1911 সালের রিফিউজি কনভেনশনটাকে আপনারা অস্বীকার করছেন। আবার বলছি, আপনাদের যে প্রতিবেদন দেখালেন না, ওই প্রতিবেদনের লাস্ট লাইন, লাস্ট বাক্যটা শুধু আপনি যদি দেখেন, আপনি কিন্তু ওখানে বলেছিলেন যে অসংখ্য মানুষকে আশ্রয় দেয় ভারত, ভারত ইট ইজ নট আ স্টেট, ভারত একটি দেশ এবং কোন স্টেট তাকে দেয়নি। তার মানে কি, দেশ দিতে পারে, দেশে যারা দেশ চালাচ্ছে তারা অধিকার আছে, তারা দিতে পারে। কংগ্রেসের কাছে আসবো, কিভাবে দেখছেন বিজেপির এই যুক্তিকে? দেখুন, বিজেপির যুক্তিতে আমি পরে আসছি, কারণ সেটা রিয়াকশন ছিল, আগে যে অ্যাকশন হয়েছে যার ওপরে এত কথা হচ্ছে সেটা নিয়ে আসছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, উনি মানে সমব্যথী হওয়ার চেষ্টা করেছেন যে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা এখতিয়ার ব্যাপার সবসময় থেকে যায়। উনি যদিও একটা ডিসক্লেমার দিয়ে দিয়েছিলেন আগে, কিন্তু এই কথাগুলো তো আমরা বুঝতেই পারি যে ডিসক্লেমার দেওয়ার পরে অনেক সময় এরকম কথা বলা হয় যেই কথার একটা কিছু ইঙ্গিত থাকে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, উনি এই রাজ্যে যারা বেকার স্টুডেন্ট তাদের নিয়ে কোনো দিন মাথা ব্যথা থাকেনি, এত বড় বড় সভা করেন, কোনো জায়গা বলেন না, ভোটের প্রচারও বলেন না, সেটা বাদ দিলাম। এবার ওনার হয়েছে ব্যথা লাগতে পারে, ওনার মানে তাদের প্রতি একটা সহানুভূতি তিনি প্রকাশ করতে পারে, কিন্তু একটা এখতিয়ারের ব্যাপার আছে। অযথা উনি বারবার এই জিনিসটা করেছেন যে মূল ইস্যু, মানে যে ইস্যুগুলো আছে তার থেকে ডাইভার্ট করার জন্য সবসময় কিন্তু বিজেপিকে একটা ও নোবল দিয়ে দেন, তারপরে বিজেপি ফ্রি হিট চালাচ্ছে। এবার দেখুন, এই রবিশঙ্কর প্রসাদ মশাই উনি মন্ত্রী হওয়ার জন্য একটু খাটাখাটনি করছেন, যে যত বেশি বিরোধীদের আক্রমণ করবেন হয়তো মন্ত্রিসভায় কোনো জায়গা টাকা পাওয়া যেতে পারে। তো উনি দেখবেন ভুলভাল কথা বলে যাচ্ছেন
যে কথা উনি বলেননি সে কথাও কোট করছেন, সিএ এনআরসি ভুলভাল বললেন? হ্যাঁ একটা কথা আজকে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, সেটা ছিল না। আমি কি বলছি, সিএ বিরোধিতা করেছেন, কিন্তু না সিএ বিরোধিতা উনি এই কথা কোনোদিন উনি কোট করেছেন, আমি কোট বলছি, উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানে মুসলিম সম্প্রদায়বাদ দিয়ে আর কোনো ধর্মকে আসতে দেবো না, এই কথা কিন্তু ওখানে বলা হয়নি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাজার জায়গা বিরোধিতা আছে, থাকবে, কিন্তু যেটা সঠিক সেটা সঠিক। সেটা এবার কি নো বল দিলেন, বিজেপি এখানে ফ্রি হিট মারার চেষ্টা করছে, সাম্প্রদায়িক একটা মেরুকরণ করার চেষ্টা করছে। বেশ, আমরা এই আলোচনায় থাকবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং তার পাল্টা ভারতীয় জনতা পার্টির আক্রমণ। সিপিএম এর কাছে আসবো, কিভাবে দেখছেন বিজেপির এই আক্রমণকে? প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরে যে অচলাবস্থা চলছে সেই অচলাবস্থা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। বাংলাদেশের অভ্যন্তরে যে অচলাবস্থা চলছে, যে মানুষ আন্দোলন সংগ্রাম ওখানে করছেন যে বিষয় নিয়ে, সেই বিষয়কে ধর্মীয় দাগ লাগানোটা একদমই উচিত নয়। দাগ লাগানোর চেষ্টা চলছে মৌলবাদী শক্তিদের দ্বারা। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশ সরকার এই আন্দোলনকে দমানোর জন্য যেভাবে পুলিশ, র্যাব, গোলা গুলি, বন্দুক, পিস্তল নিয়ে এই আন্দোলনকে দমানোর চেষ্টা করছেন, সেই আন্দোলনের ওপর এইভাবে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের ওপর এইভাবে গোলাগুলি চালানো, র্যাব পুলিশ দিয়ে এই আন্দোলনকে থামানো আমাদের মনে হয় এটা উচিত নয়। আলোচনার ভিত্তিতে বাংলাদেশের মানুষই এই সমস্যার সমাধান করবেন। 3, বাংলাদেশের সংরক্ষণ আর ভারতবর্ষের সংরক্ষণ এই বিষয়কে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলাদেশের সংরক্ষণের সঙ্গে আমরা যদি এই প্রসঙ্গে আসি, গৌরব আমি বলছি, দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কালকে 21শে জুলাই বাংলাদেশের মানুষের আশ্রয়ের কথা বলেছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অতীতটাকে ভুলে যান। আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দেবো বা তৃণমূলকে মনে করিয়ে দেবো, আসামে যখন বাঙালি খেদাও, বাঙালি তারাও যখন হচ্ছিল, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আলিপুরদুয়ার সীমান্ত, কোচবিহার সীমান্তে পুলিশ পাহারা দিচ্ছিলেন যাতে আসাম থেকে লোক এখানে না ঢুকতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় তো সংসদের অভ্যন্তরে বাংলাদেশের মানুষের জন্য, মানুষের বিরুদ্ধে হচ্ছে যে কাগজ ছুঁড়ে ফেলেছিলেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইতিহাস, নিজের অতীত, নিজের ইতিহাসকে মনে রাখেন না। তিনি সবসময় চান কোনো একটা চটকদারি চমকদারি কাজ করতে, এবং তিনি সবসময় চান এই যে ধর্মীয় বিভাজন, মানুষের মধ্যে বিভাজন, যেভাবে আরএসএস এর রাজনীতি, সেই রাজনীতিকে কিভাবে তিনি সেই রাজনীতির সঙ্গে চলতে পারবেন তার ব্যবস্থা হচ্ছে যে তিনি করেন, এবং তার জন্যই তিনি এই 21শে জুলাইয়ের মঞ্চে এই কথা বলেছেন। এখানে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন তার এখতিয়ারভুক্ত বিষয় নয়, তাহলে তিনি আগ বাড়িয়ে এই কথা বলতে গেলেন কেন? কাকে সুযোগ করে দিলেন যে এই বিষয়ের মধ্যে ঢুকতে দেওয়ার? আসলে ধর্মীয় বিভাজন, মানুষের বিভাজন, একটা উগ্র জাতীয়তাবাদ, এই যে বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই এইটা নিয়ে খেলেছেন। সে দার্জিলিংয়ের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে বলুন, আর এখানে বাংলা সীমান্তে, এই আসাম সীমান্ত থেকে বাঙালি খেদাও, এই আন্দোলন, এই বিষয়কে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে দিয়েই তিনি চটকদারি চমকদারির কথাবার্তা বলে মানুষের বিভাজনটাকে আরো বাড়ানোর চেষ্টা এবং আরএসএস এর রাজনীতিকে বাড়ানোর চেষ্টা তিনি এই কাজ করেছেন। আচ্ছা, আমি এক এক করে প্রথমে উত্তর দিই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিশ্চিত রূপে, আপনারা জানেন, তিনি একজন মানবতার প্রতীক। চোখের সামনে দেখছে এরকম ঘটনা ঘটছে, তিনি বলেছেন যারা চিকিৎসা করতে এখানে এসেছেন বা কারো আত্মীয় স্বজন যদি বাংলাদেশে আছেন তারা ফিরতে পারছেন না, নিশ্চয়ই স্টেট গভর্নমেন্ট সেটা লিস্ট করে, শিডিউল করে কেন্দ্রীয় সরকারকে জানাবেন, এবং যারা ওপার থেকে এপারে এসে আছেন ফিরতে পারছেন না, তারা যাতে শান্তিতে কিছুদিন এখানে থেকে ব্যাপারটা মেটার পর যেতে পারেন। আপনারা জানেন ফ্লাইটস বন্ধ হয়ে গেছে, মৈত্রী এক্সপ্রেস বন্ধ হয়ে গেছে, এবং একটা ডামাডোলে সিচুয়েশনের মধ্যে আছে। এবার নিশ্চয়ই কেউ মারা গেল, কেউ অসুবিধার মধ্যে এলো, কারো ঘর চলে গেল, এবং তারপর আমি খুঁজলাম যে তুমি ভারতবর্ষের সরকার কিনা, তুমি বাংলার সরকার কিনা। আমার মনে হয় যে এখানে আমি মানুষ কিনা, এই প্রশ্নটা সবার আগে নিজেদের করা উচিত। 2 হচ্ছে, সিএ এনআরসির ক্ষেত্রে রবিশঙ্কর প্রসাদে এত বড় বড় কথা বললো, আমরা পরিষ্কার বলেছিলাম পুরাতন যে সিস্টেম আছে সেই সিস্টেমে হোক। সিএ এর কথাটা যেটা বলছে যে ধর্মীয় বিভাজন বানিয়ে তাদের নাগরিকত্ব দেয়া হবে, আমার প্রশ্ন তো নাগরিকত্ব কিভাবে দেয়া হবে? এই যে মতুয়াদের বলেছে আমি নিঃশর্ত নাগরিকত্ব দেব, তারা কি নিঃশর্ত নাগরিকত্ব পেয়েছে না দেও? যে নাগরিকত্বের যারা
ভোটার কার্ড, আধার কার্ড আছে, তা সত্ত্বেও যারা নাগরিকত্ব অ্যাপ্লাই করেছেন তাদের মধ্যে অনেকে পাননি। আমি নাম ধরে বলতে পারি, বড় কেষ্টপুর গ্রামের একদম ঠাকুরনগরের স্বরূপনগর, ওই ঠাকুরনগরের ইয়েতে গাইঘাটা ঠাকুরনগরে বড় বউকে, শান্তিলতা বিশ্বাস, বরের নাম তপন বিশ্বাস, খুব প্রবাবলি নাম না ভুল করলে, বর পায়নি। বর যেহেতু ক্লাস 5 পাস, সে পায়নি, তার সার্টিফিকেট নেই। তো স্বাভাবিকভাবে এগুলো একটা ধাপ্পা দিয়ে ঘোরানো যাবে না। আলটিমেট কথাটা হচ্ছে অসুবিধার মধ্যে মানুষ আছে, ওপার থেকে যারা এপারে মানুষ এসছেন, চিকিৎসা করাতে এসছেন বা ঘুরতে এসছেন বা পড়াশোনা করতে এসছেন, তারা ফিরতে পারছেন না। ট্রেন, বাস, এমনকি ফ্লাইট বন্ধ হয়ে আছে। তো সেখানে দাঁড়িয়ে তাদের পাশে দাঁড়ানো। এবার পাশে দাঁড়াতে গেলে ধর্ম লাগে, দল লাগে, সরকার লাগে, আমার মনে হয় সেটা নয়। আমি আসবো, বিজেপির কাছে কি উত্তর রয়েছে? না, আমি শুনলাম উনি বলতে চাইছেন যে সিএ নিয়ে যে বিভাজনের কথা, পরিষ্কার বুঝতে হবে যে এখানে ক্লিয়ারলি বলা ছিল যে মাইনরিটিস। আজকে এইখানে যদি আমরা ধরি যে মাইনরিটিস কারা, একটা লিস্ট আছে, আমরা জানি কোথায় বলা হয়েছিল মাইনরিটিস? বাংলাদেশ শব্দের ওখানে উচ্চারণ নেই, ওখানে মুসলিম সম্প্রদায় বাদ দিয়ে সব ধর্মের উল্লেখ আছে। এখানে তো সমস্যা ছিল, আপনারা মাইনরিটি শুধু লিখে দিলেও আমরা মেনে নিতাম। আমি আবার বলছি যে যদি মেনশন করা থাকে, এটা মেনশন যদি না করাও থাকে, আমি বলছি ক্ল্যারিফাই করেছে অনেকবার হোম মিনিস্টার, যে বিষয়টা হচ্ছে এরকম, যে যে দেশের কথা বলা হয়েছে সেই দেশে যারা মাইনরিটি আছে, সেই মাইনরিটিরা যদি কোনোভাবে চায়না আছে সেখানে, চায়না কোন কোন দেশে? চায়না আছে সেখানে, চায়না না, চায়না নেই। আমি বলছি আমার মায়ানমার আছে, যে দেশ আমাদের প্রতিবেশী দেশগুলো, মায়ানমার তো প্রতিবেশী, ঠিক আছে, মায়ানমার আছে, যে যে জায়গায় ধর্মীয় ভাবে, আমি বলছি যে যে জায়গায় ধর্মীয় ভাবে বিভিন্ন মাইনরিটিরা অত্যাচারিত, ওখানকার এমপি সার্টিফিকেট দেবে যে ধর্মীয় ভাবে প্রতারিত হয়েছে, আপনারা ওখানকার এমপি সার্টিফিকেট দেবে প্রতারণার? পুরো কথাটা জানবেন না, পুরো কথাটা আপনি তো মিসলিড করছেন, মাইনরিটি ওয়ার্ডটা নেই ওখানে। আমি বলছি তো, আমি আপনাকে ক্লারিফাই করছি। আর আপনি কি আইন তৈরি করেছেন? আপনি দর্শককে শুনতে দেবেন না, আপনি নিজেও খুব স্পষ্টভাবেই যেটা বোঝা যাচ্ছে যে সেখানে বলা হয়েছিল ধর্মীয় সংখ্যালঘু। এবার তারা কিভাবে এখানে অত্যাচারিত হয়ে আসছে, তারা আসার সময় সেই ডকুমেন্টস নিয়ে আসতে পারবেন কিনা, সেটা নিয়ে বহুবারও আলোচনা হয়েছে এবং সেটা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে ক্ল্যারিফাই করতে পারেনি যে আমি কি করে প্রুভ করব যে আমি সমস্ত আসার সময় সমস্ত ডকুমেন্টস নিয়ে ফিরতে পারবো। সবথেকে বড় জিনিস হচ্ছে, একটু আগে তৃণমূলের প্রতিনিধি উনি বলছিলেন যে পাইনি, পাবে না, হবে না, হতে পারে না। আমি আপনাকে বলি, প্রচুর মানুষ, প্রচুর মতুয়ারা, তারা অলরেডি সংখ্যাটা কত এবং সেই সার্টিফিকেট কতজন অ্যাপ্লাই করেছে? এক সেকেন্ড, যদি সেই সংখ্যা একজনও হয়, আমার বক্তব্য ইট ইজ প্রুভড ছোট্ট বিজ্ঞাপনে বিরতি, এই আলোচনায় সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেই আলোচনা বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য। আমরা সেই আলোচনার পর আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা এবার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব এবং এই আলোচনায় নিয়ে আসবো এই মঞ্চে সেই আলোচনার বিষয়কে। আগামীকাল বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার সামনে একগুচ্ছ চ্যালেঞ্জ রয়েছে, 4 রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে সেই সমস্ত দিকগুলো যেমন মাথায় রাখতে হবে, তার পাশাপাশি কর্মসংস্থান থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য নিয়ে বারংবার যে সমস্ত খোঁচা এই বিরোধীরা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দিকে রাখেন, সেই জায়গা থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কি কি করতে পারেন সেই দিকে অবশ্যই নজর থাকবে। আমি একদম প্রথমে যে বিষয়টিতে আসতে চাইব, এবার যে অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে যে সমস্ত দিকে নজর দেওয়া হবে তাতে কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে নজর দেওয়া হবে, স্বল্প পুঁজির ক্ষুদ্র মাঝারি ব্যবসা এমএসএমই যাকে আমরা সচরাচর বলে থাকি, সবুজায়নে বিশেষ নজর দেওয়া হবে, গ্রিন এনার্জিতে নজর দেওয়া হবে এবং আর্থিক বৈষম্যের যে অভিযোগ রয়েছে সেই আর্থিক বৈষম্যের মোকাবিলা করা হবে। একদম প্রথমে আসবো যে বিষয়টিতে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র জয় মল্লিক। জয় মল্লিকের কাছে যে বিষয়টি নিয়ে একদম প্রথমে আসবো, এই সবকা সাথ সবকা বিকাশের কথা বলা হয়, তো সেই সবকা সাথ সবকা বিকাশ থেকে সরে আসতে বলছেন, অন্যভাবে
আপনাদের বিরোধী দলনেতা, এ রাজ্যের বিরোধী দলনেতা, কিন্তু আমরা যদি দেখি অক্সফাম রিপোর্ট, সেখানে 10% মানুষের হাতে সেই পুঁজিটা চলে গিয়েছে। সবকা সাথ সবকা বিকাশ হয়নি, সেটা কেন্দ্রীয় সরকার বুঝতে পেরে এবার বলছে আর্থিক বৈষম্য যাতে মোকাবিলা করা যায় তার জন্য পদক্ষেপ করা জরুরি। 10 বছরে মনে পড়লো না? না, প্রথম বিষয় বলি, সেটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ একদম হয়েছে। এবং আমি একটাই জিনিস বলতে চাই যে সারা ভারতবর্ষে, ভারতবর্ষে আপনি একটা যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করুন, সে সংখ্যালঘু হোক বা যেই হোক, যে আপনি সংখ্যালঘু হওয়ার জন্য আপনি কেন্দ্রের এই সরকার এই সুবিধার থেকে বঞ্চিত হয়েছে। না, আমি সংখ্যাগুরুর কথা বলছি না জয়, আমি বলছি যে প্রায় 77% বিষয়টা তো নয়, শুধুমাত্র 10%-এর হাতে পুঁজিটা চলে গিয়েছে। দেখুন, সেটা তো একটা সবকা সাথ সবকা বিকাশে হওয়ার কথা ছিল না। আগামীকাল আমরা আরো অনেক কিছু তথ্য পাবো, যেগুলো থেকে আমরা আরো বেশ কিছু জিনিস বুঝতে পারবো যে কি কি আসছে। কিন্তু একটা জিনিস অদ্ভুত লাগে, যে আজকে পশ্চিমবঙ্গে বসে যখন আমরা এই বাজেট নিয়ে কথা বলি, আজকে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ম্যাডাম, উনি আমরা কি দেখলাম, আগামী কিভাবে বাজেট হবে বা কি অ্যালোকেশন হবে উনি আদৌ এই মন্ত্রকটা সম্বন্ধে কিছু জানেন কিনা আমার সন্দেহ। এক, দ্বিতীয়, 4% ডিএ বেড়েছে একটা চিরকুটে লিখে, তার মানে একটা বাজেট অ্যালোকেশন কিভাবে হয় এবার আপনি ভেবে দেখুন। না, আমি বলছি কি, আমাদের এই রাজ্যের অর্থমন্ত্রী কি জানেন না তার থেকে বেশি গুরুত্বপূর্ণ গত 10 বছর ধরে যে সরকারটা চলছে কেন্দ্রে, সেই সরকারটা এতটাই আচ্ছেদিন এনে ফেলেছে যে 151তম লিস্টে চলে গিয়েছে স্বাস্থ্য আর শিক্ষায় গোটা বিশ্বের নিরিখে। এবং লার্জেস্ট ইকোনমি, হ্যাঁ, 5th লার্জেস্ট ইকোনমি, এতটাই ভালো যে স্বাস্থ্য আর শিক্ষায় গত বছর মানে লাস্ট যে ফেব্রুয়ারিতে যে বাজেট হয়েছে সেখানেও বরাদ্দ কমেছে স্বাস্থ্য আর শিক্ষা। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এতটাই 5th লার্জেস্ট ইকোনমি যে সবকা সাথ সবকা বিকাশের বদলে 10% লোকের হাতে পুঁজিটা পৌঁছে গিয়েছে। আমি পরিসংখ্যান দিয়ে দিই, সেটা আজকে তো অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট বলছে। আমি সমীক্ষা রিপোর্টই বলছি, সেটা হচ্ছে ইউপিএ সরকার 2004 থেকে 2014 কি হয়েছে, জব ক্রিয়েশন হয়েছে 2.9 করোড়, আর সেখানে এনডিএ 14 থেকে 2024 12.5 কোটি, সেটা হচ্ছে রীতিমতো 4 গুণ বেশি। আপনি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আন্ডারে 5th লার্জেস্ট ইকোনমি, 4th লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ। আরে দাদা বলতে দিয়েছিল, আপনি বলতে পারবেন না। শেষ করুন জয়, শেষ করুন, আমি আসছি কেতান। পিএম নরেন্দ্র মোদীর আন্ডারে 5th লার্জেস্ট ইকোনমি, 4th লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ, 3rd largest solar energy manufacturing, 2nd largest mobile manufacturing, 3rd largest automobile manufacturer। আমি শুনলাম, আমি আপনাকে কতগুলো তাহলে তথ্য দিয়ে রাখি। এই আর্থিক মানে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে যেটা বলা হচ্ছে, প্রথমত স্বীকার করে নেওয়া হচ্ছে অর্থনৈতিক বৈষম্য আছে, সেটাকে মোকাবিলা করতে হবে। আর আমরা কি দেখতে পাচ্ছি, যে মানে তফসিলি জাতি, সংখ্যালঘু, আদিবাসী, এদের উন্নয়নের কথা বারংবার আমরা শুনি, এবং সেখানেই কিন্তু এদের যে প্রকল্প যে সমস্ত ছিল তাতে ব্যয় সংকোচন করা হয়েছে। আমব্রেলা প্রকল্পে বরাদ্দ করা হবে বলা হয়েছিল এই ফেব্রুয়ারিতে 9,409 কোটি টাকা, করা হয়েছে 6,780 কোটি টাকা। তফসিলি উপজাতি 4,295 কোটি টাকার জায়গায় বরাদ্দ হয়েছে 3,286 কোটি টাকা। সংখ্যালঘুদের 600 কোটির জায়গায় 555 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেতান জয়সওয়াল, কিভাবে দেখছেন একের পর এক এই যে দাবি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমরা তো এই সরকারের 10টা বাজেট দেখেছি, তাই 11তম কেমনটা হতে পারে আমাদের একটা এক্সপেকটেশন আছে। আর সরকারও জানে তার রিয়াকশন কি হবে। তার আগেই দেখবেন যে এখন থেকেই একটা ন্যাশনাল মিডিয়ায় বা ন্যাশনাল পার্সপেক্টিভে একটা কিন্তু ডাইভার্সনের জন্য একটা ছিপ অলরেডি ফেলে দেওয়া হয়েছে। ওই যে নেম প্লেট টেমপ্লেট নিয়ে দেখবেন ন্যাশনাল মিডিয়া দেখান, সব ওটাই দেখাচ্ছে যাতে মানুষ ওই দিকে ভ্রমিত থাকে। কারণ মানুষ জানে, আমরা যারা 10 বছর বাজেটটা দেখেছি আমরা জানি এই বাজেটে ওই একই হবে, আম্বানি আদানির জন্য ভালো হবে, যারা গরিব তাদের জন্য কিছু হবে না, কর্পোরেট ট্যাক্স কমে যাবে, আর সাধারণ মানুষ যে ট্যাক্স দিচ্ছে সেগুলো বেড়ে যাবে। এটা আমরা থেকে ফোরকাস্ট করে দিচ্ছি, মিলিয়ে নেবেন। এবার আমাদের দাদা যে কথা বলছিলেন জিডিপি, আচ্ছা বলুন তো জিডিপি যে বাড়ছে এর জন্য তো
কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের যে পপুলেশন, এত বড় পপুলেশন, আপনি ওই একই জিডিপিকে পপুলেশন দিয়ে যখন ভাগ দিচ্ছেন তখন পার ক্যাপিটা জিডিপি আমাদের বাংলাদেশ থেকে কম দাঁড়াচ্ছে। তাহলে আপনি যে ফিগারগুলো দিচ্ছেন সেটার জন্য কিন্তু দায়ী হচ্ছে আমাদের এত বড় জনসংখ্যা। এবার ওই জনসংখ্যায় তো প্রধানমন্ত্রীর কোনো অবদান নেই, বলুন আছে কি? একটাও নেই, একটা পপুলেশন বাড়ানোর জন্য। আচ্ছা এবার আসছি, আপনি যে বলছেন ফিফ, আচ্ছা আপনি বলুন তো এই ফিফ বলছেন তো এর আগে কত ছিল? যখন মোদিজি প্রধানমন্ত্রী ছিলেন না তখন কত ছিল? আপনারা কি 50 থেকে 5-এ নিয়ে এসে দিচ্ছেন? এত বড় বড় গলাবাজি করছেন। আর যে লোনের কথা বলা হচ্ছে, আমরা যে জায়গায় লোন ছেড়ে দিয়েছিলাম সেই জায়গা থেকে দুগুণ লোন বেড়ে গেছে, বিদেশি লোন বেড়ে গেছে বিশ্ব ব্যাংকে। শিক্ষার বাজেট ক্রমশ কমছে, যেই দেশ যেই রাষ্ট্র শিক্ষা মানে প্রধানমন্ত্রী যেখানে শিক্ষা স্বাস্থ্য দুটোতে বাজেট কমে আসবে সিপিএম এর কাছে। গৌরব, সেটা হচ্ছে যে মোদিজি যখন শুরু করেছিলেন তখন বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, আর এখন দেখা যাচ্ছে 1947 সালের পর দেশের স্বাধীন হওয়ার পর আজকের দিন অবধি দেশের সব থেকে বেশি বেকার এবং ভুকা মানুষের সংখ্যা সব থেকে বেশি। তিনি হচ্ছে যে কাকে খেতে দিলেন আর কাকে খেতে দিলেন না দেশের মানুষ বুঝে গেছেন ভোটের রেজাল্টের মধ্য দিয়ে। 1, 2 তিনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ। অঙ্কুরটা আপনি নিজেই বলেছেন যে দেশের যত বড় লোক তারা সব আরো বড় লোক হচ্ছে, আর গরিব লোক আরো গরিব। দেশের মানুষের আয় কমছে, ব্যয় বাড়ছে। আপনি বলুন যে সামান্য এই যে শিক্ষা খাতে বরাদ্দ, স্বাস্থ্য খাতে বরাদ্দ, সব বরাদ্দ কমছে। আপনি বলুন যে এই যে স্থায়ী কাজ, দেশের মধ্যে স্থায়ী কাজ নেই, কমে যাচ্ছে, অস্থায়ী কাজ বিভিন্ন জায়গায় গিগ ওয়ার্কার বাড়ছে, সকালবেলা এক কাজ করে বিকেলবেলা আরেক কাজ করে, তার জীবিকা নির্বাহ করে, এইভাবে স্থায়ী কাজ কমছে। আপনি বলুন যে হচ্ছে যে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রত্যেক দিন বাড়ছে, তারপরে পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম কি হবে? আপনি বলুন যে এই যে এত বড় কেলেঙ্কারি আমাদের দেশে ঘটলো ইলেকট্রাল বন্ড, সেই নিয়ে দেশের অর্থমন্ত্রী দেখেন আমরা কালকে সেটা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। কিভাবে দেখছেন বিজেপির এই ক্লেম? অর্থনৈতিক সমীক্ষার ভিত্তিতে যে ক্লেম করেছেন চিফ ইকোনমিক অ্যাডভাইজার, তাকে আপনারা কিভাবে দেখছেন? আমি প্রথমে বলি, দেখুন একটা জিনিস তো পরিষ্কার যে অর্থনৈতিক বৈষম্য, আমি আবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম যার যার উৎসব সবার, মানে ধর্ম যার যার উৎসব সবার, এবং ভারতবর্ষের অর্থনীতিতে আঘাত পেয়েছে সবাই, সেই আঘাতও সবার। আমি এই যে এখানে বলছি আজকে যে অর্থনৈতিক বৈষম্য, এটা আমি চেঁচিয়ে চেঁচিয়ে বলেছি এতদিন ধরে বিরোধীরা যে এখানে অর্থনৈতিক বৈষম্য সেটা অ্যাডমিট করতে হলো, এবং আমরা বলেছিলাম যে এটা স্টার্টটা হয়েছে ফ্রম নোটবন্দি। আপনি এন্টায়ার তলার সেক্টর, আনঅর্গানাইজ সেক্টর থেকে রাতারাতি ক্যাশ তুলে নিলেন, সেই ধাক্কা লাগতে লাগতে তারপর জিএসটিতে ধাক্কা লাগলো। আজকে গিয়ে দাঁড়িয়ে যেমন আমি আবার বলছি, আজকের দিনে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির উপর থেকে বেশি সার্ভিস সেক্টরে নজর রাখতে হবে। সেই সার্ভিস সেক্টরের নজরে পশ্চিমবাংলায় রেকর্ড করেছে। সার্ভিস সেক্টর আমরা সব থেকে বেশি 65% আমাদের আসে সার্ভিস সেক্টর থেকে। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কোনো ডেভেলপমেন্ট এই সরকার করেনি, বরং সরকার কি করেছে, কিছু মনোপলি গভর্নমেন্টকে দিয়ে দিয়েছে। আপনি বিএসএন বলুন, টেলিকম সেক্টর গত বাজেটে 86% আনইউজ ছিল, লাস্ট বাজেটটা ওরা বলেছে, কালকে শোনা যাবে কত পার্সেন্ট আনইউজ আছে ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচার, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। এটা স্কিল ডেভেলপমেন্টের কথা বারবার বলছে, গত 1 বছর ধরে স্কিল ডেভেলপমেন্ট কথা শুনলাম, উৎকর্ষ বাংলা প্রাইজ পেয়ে এলো, স্কিল ডেভেলপমেন্টের কোনো কিছু খবর নেই। কত বাজেট হয়েছে স্কিল ডেভেলপমেন্টে, আমাকে প্লিজ যদি 2 মিনিট, ওরা তো সবাই বললো আমাকে তো বলতে দিতে হবে। বলুন তো সব থেকে বড় ধাপ্পা হচ্ছে মেক ইন ইন্ডিয়া, বলেছিল 12% থেকে ওটাকে তুলে নিয়ে যাবে স্টেট, মানে ন্যাশনাল ওয়ার্কফোর্স 12% থেকে অর্থনীতিতে তুলে নিয়ে যাবে 14%। 2011-12তে ছিল 12.6, 2021-22-এ গিয়ে দাঁড়িয়েছে 11.6। পুরো এন্টায়ার ব্যাংকিং সিস্টেমটাকে পুরো শেষ করে দিয়েছে। ব্যাংকিং সংকট সেই জায়গা থেকে একটা অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গা। আমরা শুনবো আবারও এর নিশ্চয়ই পাল্টা জবাব দেবে বিজেপি, বাকিদের অভিমত শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বাজেটে যে বিষয়গুলিতে নজর দেওয়া হবে তার মধ্যে অন্যতম রয়েছে নারী উন্নয়নে নজর দেওয়া হবে, তাছাড়া স্বাস্থ্য পরিষেবায় নজর দেওয়া হবে। আমরা দেখেছি যে স্বাস্থ্য পরিষেবায় আয়ুষ্মান কার্ডের যে সুবিধে, সেই সুবিধের কথা বাড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু আমরা যদি দেখি স্বাস্থ্যের বিষয়ে কি চিন্তা ভাবনা রয়েছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে স্বাস্থ্যক্ষেত্রে যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা কিন্তু দেওয়া হচ্ছে না, মানে বরাদ্দ খানিকটা কমেছে, শিক্ষাক্ষেত্রেও কমেছে। আর নারী উন্নয়নের দিকে যদি তাকাই, তাহলে রিপোর্টে দাবি করা হয়েছে যে শ্রমের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার গত 6 বছরে বাড়ছে।
আর যদি আমরা দেখি যে সিএমআই এর রিপোর্ট, সেখানে বলা হচ্ছে যে নারীদের কর্মহীনতার হার 14.9%। জয়, আলোকপাত করবেন। দেখুন, অদ্ভুতভাবে যে প্রকল্পের কথা বললেন বা যে আয়ুষ্মান কার্ডের কথা বললেন, সেই আয়ুষ্মান কার্ড একটা সাধারণ মানুষ যদি পেত, সে 5 লক্ষ টাকার একটা সুবিধা পেত হেলথের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে। সেই কার্ডটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালুই করতে দিলেন না পশ্চিমবঙ্গে, আর উনি বড় বড় কথা বলেন। আমার বক্তব্য হচ্ছে এইটারও যে সংখ্যা বাড়লো, ওড়িশা আজকে বলে দিল হ্যাঁ তারাও অ্যাকসেপ্ট করবে, সেখানেও চালু হবে। একমাত্র রাজ্য সারা ভূভারতে সেটা হচ্ছে বাদ থেকে গেল, সেটা পশ্চিমবঙ্গ, যেখানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, যাদের অর্থের বিনিময়ে, অর্থের জন্য অনেক সময় চিকিৎসা করাতে পারেন না, আয়ুষ্মান কার্ডটা পেলে, প্রধানমন্ত্রীর সেই কার্ডটা পেলে 5 লক্ষ টাকার একটা হেল্প হয়ে যেত। সেই জায়গাটায় চিরঞ্জীবী যোজনা 25 লক্ষ টাকা রাজস্থানে আমরা দিতাম। শেষ করুন জয়, শেষ করুন, সংক্ষেপে শেষ করুন। সেই জায়গাটা কিন্তু একমাত্র আটকে গেল এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমার প্রশ্ন, কেন? এটার তো একটা বিষয়, কিন্তু আমি আপনাকে বলছি স্বাস্থ্য খাতে বরাদ্দ কমছে, একটি রাজ্য কমিয়েছে, সেই রাজ্যের মানুষ সাফার করছে, কিন্তু সার্বিক যদি দেখি স্বাস্থ্য খাতে বরাদ্দ কমেছে, শিক্ষা খাতে বরাদ্দ কমেছে। আপনারা এখন মনে করছেন যে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে, এই যে লাখপতি দিদির যে কনসেপ্টটা ছিল, সেই লাখপতি দিদির দ্বারা যতজন সুবিধা পেয়েছেন, কিন্তু সেটাও যথেষ্ট নয় বলে মনে আজকে অ্যাডমিট করে নিচ্ছে সেটা অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট। না দেখুন, বাজেট পাসের পরেও এটা ইমপ্লিমেন্টেশনটাও একটা প্রসেস। আজকে আমি তো ওই জন্যই বললাম, বাজেট তো পাস হয়ে গেছিল, আয়ুষ্মান কার্ড রিলিজ হয়ে গেছিল, আজকে এখানে পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হলো না। কিভাবে দেখছে কংগ্রেস? আরে বাবা, এগুলো ভাওতা, বাঁচার জন্য শুধু আয়ুষ্মান 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 করে কোনো রকম টাইমটা কিল করছেন। এবার আমি বলছি, দেখুন মেডিকেল এক্সপেন্সেস বেড়ে যাচ্ছে। আপনি ট্রিটমেন্ট করাতে যান, 5 বছর আগে গেলে তো তার থেকে ডবল এখন লাগছে, ওষুধের দাম বেড়ে যাচ্ছে, অথচ বাজেট যে খরচ দিয়ে ট্রিটমেন্টটা হবে সেটা কমে যাচ্ছে। তার মানে যদি আপনাকে দুটো নিরিখেই দেখেন, তাহলে বাজেটটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, কিন্তু মুখে মুখে বলে দিচ্ছে সবাই ঠিক হয়ে যাচ্ছে। তো ভাওতা দিলে না, দেখুন একটা জিনিস হচ্ছে, এটা ডেফিনিট যে আয়ুষ্মান যোজনাতে ডিটেইলসে বলতে হবে কে পাবে। যার বাড়িতে বিদ্যুৎ নেই সে পাবে, মোটরসাইকেল আছে সে পাবে না। মোটরসাইকেল ছেড়ে দিন, বিদ্যুৎ আমাদের বাড়িতে, আমাদের তো সেই উড়িষ্যার মতো নয় যে রাষ্ট্রপতির গ্রামে বিদ্যুৎ নেই। আমাদের সব জায়গায় বিদ্যুৎ আছে, 100% বিদ্যুৎ পৌঁছেছে, পাহাড়ের কিছু অঞ্চল ছাড়া, একদম কিছু অঞ্চল ছাড়া। তার মানে একজনও পাবে না, একজনও পাবে না। বাড়িতে মোটরসাইকেল থাকলে পাবে না, মোবাইল থাকলে পাবে না। তো স্বাভাবিকভাবে এটা ভাওতা। আমি আবার বলছি, হেলথ অ্যান্ড স্যানিটেশনে কোভিডের সময় এদের বাজেট কমেছিল, কোভিড পরবর্তী 21-22-এর বাজেটে এদের বাজেট কম ছিল। কি এক্সপেক্ট করবেন এদের? নারী শিক্ষায়নের কথা, এরা কোথায় আছে? আজকে আমি একটা চ্যালেঞ্জ করে বলছি তো, যে পার্টিসিপেশন উইমেন রিজার্ভেশন বিল করে রেখে দিয়েছে, এখনো আসেনি, পাস করে রেখে দিয়েছে, এখনো ইমপ্লিমেন্ট করেনি। আমরা তো ইমপ্লিমেন্ট করেছি, আমরা পঞ্চায়েতে ইমপ্লিমেন্টেড। আমরা যখন ক্যান্ডিডেট দিই লোকসভা বিধানসভা, আমাদের মোর দ্যান 33% মহিলা রিজার্ভেশন আমরা ভার্চুয়ালি করে দিই। দেখুন, এরা মুখে বলে এক, করে এক। আমি সব থেকে বড় এক্সাম্পল দেবো, যিনি কালকে অর্থমন্ত্রী হিসেবে পেশ করবেন, তিনি বলেছিলেন, তার স্বামী বলেছিলেন যে তার নির্বাচনে করার ক্ষমতা নেই, এবং ইলেকটোরাল বন্ড একটা নেগেটিভ ছাপ ঝেপেছে মানুষের মধ্যে, এই কথাটা তিনি বলে গেছেন। আবার তিনি কালকে বাজেট প্লেস করেন। সেটা হচ্ছে যে এই যে স্বাস্থ্য বীমা মানে আয়ুষ্মান ভারত, আমি বলবো যে আমি তো নিজে ওষুধ সেক্টরে আছি, আপনি প্রত্যেক দিন ওষুধের দাম বাড়ছে। আজকে যে ওষুধটা যে দামে কিনবেন, 7 দিন পর কিনতে যাবেন, সেই ওষুধটার দাম 10 থেকে 12 টাকা বেড়ে যাচ্ছে। ওষুধের দাম, বিভিন্ন এক্সপেন্সগুলো যেভাবে বাড়ছে, মানুষ যে স্বাস্থ্য যে পাবে, তার অধিকার, যে সরকার তার অধিকার স্বাস্থ্য দেওয়ার, সেই অধিকার থেকে তারা প্রত্যেক দিন বঞ্চিত হচ্ছেন। এখানে কোহিনুর দা বলছিলেন যে বাড়িতে মোবাইল ফোন থাকলে আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে না, আর এখানে বিজেপি আয়ুষ্মান ভারত করে যাচ্ছে। আর আমরা কোভিডের সময় কি দেখলাম, যে অসুস্থ মানুষ এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল দৌড়চ্ছেন, অক্সিজেনের অভাবে মানুষকে গঙ্গায় ফেলে দেওয়া হচ্ছে, মায়ের সামনে তার বাচ্চাটা চিকিৎসা না পেয়ে মরছে। বিজেপির কাছে প্রশ্ন রাখতে চাইবো, নির্মাণ শিল্পের ক্ষেত্রে রাস্তা বা পরিকাঠামো ক্ষেত্রে বেশিরভাগটা নির্ভর করে বেসরকারি সংস্থান। সরকার তাদের জন্য একটা ট্যাক্স ছাড়ের বন্দোবস্ত করেছিল, কিন্তু এই নয়া উদারনীতি বাদ সেটা করে কি লাভ হলো? তারা তো কোনো বিনিয়োগই করলেন না সেই বেসরকারি সংস্থাগুলো। না, আজকে আমরা বিনিয়োগ তো পশ্চিমবঙ্গে দেখলাম, এত বিজনেস ন্যাশনাল পার্টি আপনারা। না, আমি বলি, এক হচ্ছে একটু আগে উনি যেটা বলতে
বলছিলেন যে এখানে কোনো স্কিল ডেভেলপমেন্ট এরকম বিষয়, উমেন অ্যান্ড হেলথ, উমেন ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট, তার কয়েক হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গে পড়ে আছে, ওনারা খরচা করতে পারেননি। আচ্ছা, স্মৃতি ইরানি আপনি দেশেরটা বলুন। এই যে বেসরকারি সংস্থাগুলোকে আপনারা এত নয়া উদারনীতিবাদ দেখালেন, এত পয়সা তাদের হেল্প করলেন, তারা কোন বিনিয়োগটা করলো, কোন পরিকাঠামো খাতে খরচটা হলো, বেসরকারি সংস্থা কি করলো? আমি বলছি বিভিন্ন জায়গায় এরকম, যেটা মেক ইন ইন্ডিয়া নিয়ে এখন হাসাহাসি হচ্ছিল, এই মেক ইন ইন্ডিয়া এসছে বলে কিন্তু অনেক জায়গা থেকে বাইরে থেকে ইম্পোর্ট বন্ধ হয়েছে এবং তার ম্যানুফ্যাকচারিং এখানে শুরু হয়েছে। দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করে দিচ্ছেন কেন? তথ্যে ভুল ভাই, ইম্পোর্ট বেড়েছে, ইম্পোর্ট কমেনি। এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আর অ্যাসেম্বলিং ইউনিট আলাদা। ইন্ডিয়া যেটা পেয়েছে সেটা অ্যাসেম্বলিং ইউনিট করেছে, ম্যানুফ্যাকচারিং মোবাইল এখানে শুধু অ্যাসেম্বল হয়, ম্যানুফ্যাকচার হয় না। আইফোন কিন্তু তার প্রাইস 5,000 টাকা আমাদের করে একেবারে দিচ্ছেন। অত্যন্ত আশার আলো কিন্তু দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী মঙ্গলবার দিন বাজেট পেশ করছেন। আসলে অর্থমন্ত্রী তো ভোটে দাঁড়াবেন না বলেছিলেন, মন্ত্রীও হঠাৎ করে হয়ে গেছে। অর্থনৈতিক অবস্থা শুধরাতে পারলো না এই সরকার। মজুমদার, আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে, দেখতে থাকুন কলকাতা টিভি। 10-12 দিন আগে রিপোর্ট এসেছে, ইম্পোর্ট বেড়েছে।